আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকের বিষয়ে জনগণের সামনে প্রকাশের দাবি সালাউদ্দিন আহমেদের। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীরা বিএনপির কেউ নয়, জানালেন রিজভী। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচন আয়োজনে অভিযুক্ত সাবেক সিইসি নুরুল হুদা ফের 4 দিনের রিমান্ডে। বিষণ্ণ নয়, সুন্দর বিশ্ব গড়তে চায় বাংলাদেশ। পৃথিবী বদলাতে সব রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে, সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। এবং সরকার কঠোর হয়, দেশে মব সন্ত্রাস কমেছে। ধামরায়ে রথ উৎসব উদ্বোধন করে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনের বৈঠকের আলোচিত বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত সংস্কার করে অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দেবে, এটাই সবার প্রত্যাশা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশানে নিজ বাসায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচন বিষয়ে যেসব আলোচনা হয়েছে তা প্রকাশ করার দাবি জানান তিনি। জাতীয় নির্বাচনের সময়সীমার বিষয়ে প্রায় সব দল একমত দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। বলেন, নির্বাচন নিয়ে সবাই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রত্যাশা করে। প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত। দ্বিমত হতে দেখিনি কাউকে। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা, এটা এক প্রকার অসম্ভব। কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। অন্যদিকে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা সরকারের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলনের নামে যারা নৈরাজ্য তৈরি করছে তারা বিএনপির কেউ নয়। ষড়যন্ত্রকারী সুবিধাভোগী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক দলগুলোকে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বানও জানান তিনি। মৌলভীবাজারে জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির পরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার কুলাউড়া উপজেলার শিরপুর গ্রামের নাফিজা জান্নাত আঞ্জুমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফ্যাসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি, দোয়া করব।
শেরেবাংলা নগর থানার মামলায় নতুন ধারা সংযোজন করে সাবেক সিইসি কে এম নুরুল হুদার আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন তিনি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জামিন অযোগ্য রাষ্ট্রদের অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন নুরুল হুদার আইনজীবী। মনির হোসেন তপুর রিপোর্ট। 4 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে আবারও 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পুলিশ পাহারায় বেলা 2:30টার দিকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। মামলায় নতুন করে সংযোজিত রাষ্ট্রদ্রোহ সহ 3 ধারা নিয়ে আদালতে আপত্তি জানায় আসামির আইনজীবী। সংবিধান লঙ্ঘন করে সে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজ করেছে, এই আওতায় তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলাটি আনা হয়েছে, এইটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কাছে চলে আসছে। এবং এখন এই মামলায় আমরা বলেছি, যদি তার কোনো স্যাংশনের প্রয়োজন নাই। এই প্রথম একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা, রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এখতিয়ার আইনগতভাবে তার নাই এখন পর্যন্ত, এই অবস্থায় এক্সিস্টিং অবস্থায়। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B, যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে। উভয় পক্ষের শুনানি শেষে আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন, এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এদিকে একই মামলায় পুলিশ রিমান্ডে আছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। মামলায় আমাদের দেশের মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ভিডিও যেটা আছে, বিএনপি সমাবেশে হামলার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের চিফ অপারেশন অফিসার আমানুল্লাহ চৌধুরীকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার সিএমএম আদালতে দায়ের করা এই মামলায় তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানার ওসি তসলিমা জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের প্রায় 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে। ধ্বংসের আগে পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিষণ্ণ নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। সাভারের জিরাবতে 15তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে বলে তাঁর আশা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। সামাজিক ব্যবসার সাথে জড়িত বিশ্বের 38টি দেশ থেকে আসা প্রতিনিধিদের নিয়ে সাভারের জিরাবতে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ সফল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সম্মেলনে। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসার মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবাকে গ্রামীণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব। তাই ধ্বংস নয়, মানবিকতার পৃথিবী গড়ার আহ্বান জানান তিনি। You become a full human being, exposing whatever you have inside of you. Why should you be one-sided human being? Why don't you become aware that you have another side inside of you? Why do we do that? Why do we keep it one side blocked out? Because the narrative that we created for ourselves and globally doesn't touch that subject. We are made to forget that aspect exists. ডক্টর ইউনূস বলেন, দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলেও বিগত সরকার তা করতে দেননি। এমনকি 3-0 পৃথিবী গড়ার যে ধারণা, তা নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করারও অনুমোদন মেলেনি বলেও জানান তিনি।
When we will have our conference here, this was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. What a strange way. This is nothing to do with anything government should worry about. We are always dreaming about having our own university because education is so core in our thinking. Government will not allow us to set up a university. এ সময় উদ্যোক্তা হয়ে স্বপ্নের পথে হাঁটার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। Take that easy path, learn what you see. মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 5 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির 10 সদস্যের প্রতিনিধি দল। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা গিয়েছিলেন। দলটির সাথে রাজনৈতিক সংলাপের সমঝোতা চুক্তি করতে যাচ্ছে বিএনপি। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ করেছেন বলেও জানান মির্জা ফখরুল। নির্বাচনের আগে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। দেশে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় তা কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথ উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অন্যায় করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিকে রথযাত্রা ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। উদ্বোধন শেষে রথ খোলা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত প্রথমে রথ টেনে নেওয়া হয়। 7 দিন পর 5 জুলাই উল্টো রথের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। মব সন্ত্রাস কি আগের থেকে অনেক কমে নাই? তো পদক্ষেপ না নিলে কমতেছে কিভাবে? আমরা পদক্ষেপ নিচে দেখে কমতেছে এবং আস্তে আস্তে দেখবেন মব সন্ত্রাস থাকবে। এদিকে বিপুল উৎসব উদ্দীপনার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথ যাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দেওভোগ লক্ষ্মীনারায়ণ আখড়া মন্দির থেকে শুরু হয়ে রথের শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। নওগাঁয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সকালে শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াকালী মাতার পূজা মণ্ডপ প্রাঙ্গণে নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শুরু হয়। এদিকে মাগুরা মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বাদুরতলার রাধা গোবিন্দ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌজন শাহ সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী। জাতীয় পার্টির 10ম কাউন্সিল নিয়ে দলের ভেতর তৈরি হওয়ার টানাপোড়েন আপাতত মিটলেও এখন নিরাপত্তাহীনতায় কাউন্সিল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দলের মুখপাত্র ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, শিগগিরই ডাকা হবে প্রেসিডিয়ামের বৈঠক, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে বহিষ্কৃতদের দলে ফেরানো ও বৃহত্তর ঐক্য প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্নমত। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জাতীয় নির্বাচন বা দলের কাউন্সিল এলেই জাতীয় পার্টিতে বাজতে থাকে ভাঙনের সুর। সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের গড়া দলটি এ নিয়ে 8 বার ভেঙেছে। সবশেষ গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে দল ভাঙেন প্রধান পৃষ্ঠপোষক এরশাদ পত্নী রওশন এরশাদ। নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করে আলাদা কমিটিও করেন তিনি। গত 20 মে দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী 28 জুন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কাউন্সিল করার ঘোষণা দেয়া হয়। ভেন্যু বরাদ্দ বাতিল হওয়ায় 16 জুন তা স্থগিত করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এর বিরোধিতা করে ওই তারিখেই সম্মেলন করার ঘোষণা দেয় দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের এক অংশ। চেয়ারম্যান ও মহাসচিব পদে প্যানেল দেওয়ার কথাও জানান তারা। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসে জিএম কাদেরকে নতুন তারিখ ঘোষণার আহ্বান জানান তারা। আর যদি সেই দিনে না ইমিডিয়েট কাউন্সিল ডাকা। And I can tell you, the council যখনই হয়, there will be in a democratic way, গণতান্ত্রিক উপায়ে সেখানে নির্বাচনে যিনি আসেন তাকে আমরা চেয়ারম্যান।
13 বছর কাউন্সিল হয় না বিএনপির, আমি যতটুকু জানি। সেটাও নিরাপত্তাজনিত কারণে। আওয়ামী লীগের আমলে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যে হলরুমে যাচ্ছি সে হলরুমেই বলছে আপনারা কাউন্সিল করবেন, ছাত্ররা অ্যাটাক করতে পারে, অন্যরা অ্যাটাক করতে পারে। তো সেই নিরাপত্তার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। পরপর কয়েকটি প্রেসিডিয়াম মিটিং হবে, তারপরে পদক্ষেপগুলো নেওয়া হবে। জাপার শীর্ষ এই নেতা জানান, কাউন্সিলের আগে দলের বহিষ্কৃত নেতাকর্মী ও খণ্ডিত অংশগুলোকে আবারও যুক্ত করে একটি বৃহত্তর ঐক্য তৈরি করা হবে। তবে দলের মুখপাত্র জানান, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। প্রত্যেককে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে ইট উইল গিভ কনফিডেন্স টু আদার্স। কারণ পার্টি যদি দেখে যে একটা সুসংগঠিত হচ্ছে তবে তো অনেক ভালো লোক আসে। পার্টি যদি কেবল ভাঙতেই থাকে আর আমি যদি বলতেই থাকি আপনারা যারা যাবেন চলে যান, আমার কারো দরকার নেই, আমি একলাই দল করবো, তখন ওই দল থাকে। অনেকেই যেমন বলছেন ঐক্যমতের কথা, আবার অনেকেই এটা বলছেন যে আসলে এই ঐক্যটা জাতীয় পার্টিকে কোনো কিছু ভোট অ্যাড করবে না, বরঞ্চ বিশৃঙ্খলা করলেও এবং দলের স্বার্থবিরোধী কাজ করলেও দলে ফিরে আসা যায়, এই নজিরটি স্থাপন হবে। এই নজিরটি এই মুহূর্তে জাতীয় পার্টির বেশিরভাগ লোকজনই স্থাপন করতে চাচ্ছে না। দলটির মুখপাত্র আরও জানান, বুধবার বনানী কার্যালয়ে জরুরি সভায় জিএম কাদেরের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে জানান তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসন নির্দিষ্ট কোনো দলের পক্ষে না থাকলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণের বিশেষ বর্ধিত সভায় তিনি কথা বলেন। এ সময় প্রশাসনকে শক্ত অবস্থানে রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। নূর বলেন, কোনো দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে, তাই সব জায়গায় দখলের পায়তারা করছে। এমন চললে আবারও দেশে ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি বলেন, কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। কোন রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতা এসে পড়ছি, কাজে তাদের যে আধিপত্য এবং প্রভাব এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যাপক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে, হুমকি ধামকি দিচ্ছে। সরকারের যে বিভিন্ন দলের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে, অধিকাংশ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দলের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তার মানে এইটা কিন্তু ওই বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আর একটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। রাজনৈতিক দলগুলো যেন নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। কোন বিশেষ দলের যে আধিপত্য প্রভাব প্রশাসনের চোখের সামনে চলছে, পেশি শক্তির আধিপত্য, এগুলো বন্ধে প্রশাসন এবং সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কোরবানির ঈদের পর সেই যে চালের দাম বেড়েছে, এরপর তা আর কমেনি। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট ও নাজিরশাইলের দাম, বেড়েছে মুরগির দামও। তবে স্বস্তি আছে সবজির বাজারে, বেশিরভাগ সবজিই মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। সকালের হালকা বৃষ্টি কিছুটা বিড়ম্বনায় ফেললেও সাপ্তাহিক ছুটির দিনে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে রাজধানীর কারওয়ান বাজারে ভিড় করেন ক্রেতারা। পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দামে কিছুটা স্বস্তি। বেশিরভাগই কেজিতে মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। বেশি দামের সবজির মধ্যে রয়েছে টমেটো ও গাজর। রিজনেবল মনে হচ্ছে, খুব বেশি না। সবজির দাম 40-50 মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। প্রত্যেকটা সবজির দাম যদি মোটামুটি 50 বা 40, সর্বোচ্চ 60 টাকার মধ্যে থাকে, সবার জন্য একটু ভালো হয়। সবজি এখন পর্যাপ্ত আমদানি, দামও কম, খালি শুধু দুইটা পণ্যের দাম বেশি, টমেটো আর গাজর। ঈদের পর থেকে মুরগির দাম একটু কম হলেও এখন বাড়তির দিকে। দাম আগে থেকে একটু বাড়ছে। ঈদের আগে আসলে একদম, এখন ঈদের পরে আইছে। ঈদের আগে ছিল 200 টাকা কেজি সোনালী মুরগি, এখন হচ্ছে 260 টাকা কেজি। আর ব্রয়লার ছিল 40-45 ঈদের আগে, এখন ব্রয়লার 50 টাকা। কোরবানির ঈদের পর সব ধরনের চালের দাম আরেক দফা বেড়ে সেখানেই থেমে আছে। মিনিকেট ও নাজিরশাইল মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন দোকানিরা। ধানটা চাউলটা হয়তো মিলারের কাছে, আড়তদারের কাছে, এটা চলে গেছে 5-6টা কনজিউমারের কাছে। ওরা নিয়েই বেশি সিন্ডিকেট করছে। মিলার আড়তদার কাছে এখন কিছু নাই, এখন তাদের কাছে সব সিন্ডিকেট। মাংসের বাজারও চড়া। গরুর মাংস 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ।
চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মেটাতে স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চীনের সিংদাও শহরে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় একথা বলেন তিনি। রাজনাথ সিং সীমান্ত ইস্যুতে একটি গঠনমূলক রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং স্থায়ী সমাধানে পৌঁছানোর আশাবাদ জানান। ভারত চীন সীমান্তে প্রায় ৩,৮০০ কিলোমিটার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে উত্তেজনা দীর্ঘদিন ধরে চলে আসছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে দুই দেশের সেনা নিহত হয়, যা প্রতিবেশী রাষ্ট্র দুটির সম্পর্কে বড় প্রভাব ফেলে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং। জানিয়ে দেব খেলার খবর। আবারও টাইগারদের হতশ্রী ব্যাটিং। তাতে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষেই ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২11 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পরে ৬ উইকেটে ১১৫ রান সংগ্রহ করেন নাজমুল মুশফিকরা। এতে শ্রীলঙ্কার চেয়ে এখনও ৯৬ রানে পিছিয়ে আছে লাল সবুজের দল। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে ৪৫৮ করেছিল শ্রীলঙ্কা। পরাগ আরমানের রিপোর্ট। কলম্বো টেস্টের প্রথম দুই দিনে ব্যাটে বলে কর্তৃত্ব ছিল শ্রীলঙ্কার। তৃতীয় দিনের প্রথম ও দ্বিতীয় সেশনে চমক দেখে লঙ্কানদের অল আউট করেন বাংলাদেশের বোলাররা, কিন্তু বোলারদের দেখানো পথে হাঁটতে পারেননি ব্যাটাররা। তাতে দুই দিন বাকি থাকতেই কলম্বো টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় টাইগাররা। শ্রীলঙ্কার চেয়ে ২১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিং ভুলে যাওয়া এনামুল হক বিজয় ৪-৬-এর ভেলকি দেখিয়ে ১৯ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তার বিদায়ের ৩ বল পরেই ফেরেন সাদমান ইসলাম। বাংলাদেশের ধস আর থামেনি। লঙ্কান ব্যাটিংয়ে কোনো প্রতিরোধ গড়তে পারেননি মমিনুল হক, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজরা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন লিটন দাস। তাতে ১১৫ রানের পুঁজি পায় ৬ উইকেট হারানো বাংলাদেশ। এর আগে ৪৩ রানে এগিয়ে থেকে ২ উইকেটে ২৯০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নিজেদের ছন্দ ফিরে পান বাংলাদেশের বোলাররা। সকালেই ৩ উইকেট তুলে নেয় লাল সবুজের দল। ১৪৬ রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা ১৫৮ রানে তাইজুলের শিকার হন। ধনঞ্জয় সিলভাকেও বিদায় করেন তাইজুল। দলীয় ৩৩৫ রানে প্রভাত জয়সূর্যকে ফিরিয়ে সিরিজে প্রথম উইকেটার দেখা পান নাহিদ রানা। আসিতা ফার্নান্ডোকে বিদায় করে তাইজুল ইসলাম ক্যারিয়ারের ১৮তম বার ৫ পা তার চেয়ে বেশি উইকেট তুলে নেন। সেই সাথে ৪৫৮ রানে থাকা শ্রীলঙ্কার ইনিংসও গুড়িয়ে দেন। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকের বিষয়ে জনগণের সামনে প্রকাশের দাবি সালাউদ্দিন আহমেদের। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীরা বিএনপির কেউ নয়, জানালেন রিজভী। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচন আয়োজনে অভিযুক্ত সাবেক সিইসি নুরুল হুদা ফের ৪ দিনের রিমান্ডে। বিষণ্ণ নয়, সুন্দর বিশ্ব গড়তে চায় বাংলাদেশ। পৃথিবী বদলাতে সব রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে। সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। এবং সরকার কঠোর হওয়ায় দেশে মব সন্ত্রাস কমেছে। ধামরায়ে রথ উৎসবের উদ্বোধন করে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।